মা তাড়াতাড়ি দাও। মা। মনে আছে দেখছি। হুম। আচ্ছা, শুনতে পাচ্ছ তো আমার কথা তোমরা? হ্যাঁ। না, ক্লাস রেকর্ড অন করেছি অনেকক্ষণ আগে, আমি বলছি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আগে ক্লাস শুরুর আগে আমি আজকে রেচন পড়াতাম, কিন্তু আমাদের যেহেতু এর আগের দিন আমরা পড়িয়েছিলাম হার্ট, তাই না? হার্টের মেনলি সার্কুলেটরি সিস্টেম পুরো জিনিসটা, যদি আমি একটা ব্ল্যাঙ্ক পিডিএফ নিয়েই তোমাদের জিনিসটা একটু বলি, তাহলে সুবিধা হবে বুঝতে। নিজেরা বাড়িতে একবার পড়েছো হার্টের কাজটা, মনে আছে তো তোমাদের? আমি আর এই বিশ্লেষণে যাচ্ছি না, ঠিক আছে। এবার একটা জিনিস, যেটা আমাদের হার্টের, আমি বলেছিলাম এরকম এরকম আমাদের ছবি দেখিয়েছিলাম, তাই না? এইটাকে আমরা বলবো লেফট, এটাকে আমরা বলবো রাইট। এরকম টোটাল 4টে চেম্বার আছে। ওপরের এটাকে বলবো আর্ট্রিয়াম, আর নিচেরটাকে বলবো ভেন্ট্রিকল। তাহলে এইটা হলো লেফট আর্ট্রিয়াম, এটা রাইট আর্ট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল, আর এটা হলো লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? এইভাবে কাজ করছে। এইবারে একটা জিনিস মনে রাখবে, সমস্ত কিছুই ইম্পালসের উপর ভিত্তি করে কাজ করে। ইম্পালস ব্যাপারটা কি? অর্থাৎ একটা কোনো ওয়েভ বা একটা কোনো সংকেত দেওয়া হয় আগে সবাইকে, তবে গিয়ে কাজ করে। আমাদের ব্রেন, মনে করো আজকে আমার হাত কোনো একটা গরম জিনিসের ওপর পড়ে গেল, তখনই আমাদের যেটা হয় যে একটা রিফ্লেক্স আর্ক, তাই না, বা প্রতিবর্তক ক্রিয়া হয়। সেটা কেন হয়? কেননা আমাদের বডি কিন্তু তখন একটা ইম্পালস তৈরি করে সেটাকে ব্রেনে পৌঁছায়, এবং ব্রেন মনে করে যে না, আমার এখান থেকে কিন্তু হাত সরানো উচিত, এবং সে তখনই হাত সরিয়ে দেয়। একইভাবে হার্টেও কিন্তু একটা ইম্পালস তৈরি করা হয়, যেটাকে বলা হয় কার্ডিয়াক ইম্পালস, এবং তখনই হার্ট কিন্তু জিনিসটা বুঝতে পারে যে ওকে কখন কন্ট্রাকশন করতে হবে, ওকে কখন রিল্যাক্সেশন করতে হবে, ওকে কোন তোমার ভালভ
আমরা এর আগের দিন দেখছিলাম না, একটা চেম্বার থেকে যখন আর একটা চেম্বারে রক্ত আসছে, সেটাকে সে যেন আবার ওই আগেরটাতে না পৌঁছে যায়, তার জন্য আমরা মাঝখানে ভাল্ব দেখেছিলাম। এবং টোটাল 4টে ভাল্ব থাকে বা কপাটিকা, দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা। এটা এক একটা সময় খোলে, রক্ত আসে, আবার তারপর বন্ধ হয়ে যায়। তাহলে কখন খুলবে, কখন বন্ধ হবে, এই কাজগুলো একটা জড় বস্তু কিভাবে বুঝবে? ঠিক আছে, জড় বস্তু বলতে আমি বলতে চাচ্ছি আহ মানে জড় বস্তু মানে কিসের জন্য ওটাকে জীব বস্তুর মতো নিজেই কাজ করছে, দ্যাট ইজ কল্ড ইম্পালস। ওই ইম্পালস বা আবেশটা কিন্তু তাকে তৈরি করতে হচ্ছে, এবং সেটা হয় রাইট অট্রিয়ামে, এই খানটাতে এসএ নোড থাকে, যে কিন্তু এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড, যে কিন্তু ওই ইম্পালস, কার্ডিয়াক ইম্পালস তৈরি করে। ঠিক আছে, এবং সেই কারণে তারপর সে কিন্তু পুরো ব্যাপারটা করে, এবং এটাকে বলা হয় পেসমেকার। এটাকে বলা হয় পেসমেকার, পরীক্ষায় এটাও দেয়। তাহলে কোনোভাবে যদি পেসমেকার কাজ করা বন্ধ করে দেয় বা ইম্পালস কাজ করা বন্ধ করে দেয়, তখন কিন্তু তাকে আর্টিফিশিয়াল পেসমেকার হার্টে বসাতে হয়। কারণ ইম্পালস না পেলে, হার্ট যদি সিগন্যাল না পায় আমি কখন বন্ধ হব, কখন খুলবো, কখন ভালভ খুলবো, কখন ভালভ বন্ধ করব, তোমার সেই মানুষ কিন্তু বাঁচতে পারবে না। ওকে, আচ্ছা। এইবার আর একটা জিনিস সেটা আসে, সেটা হলো ইসিজি। ইসিজি তোমরা অনেক সময় দেখেছো, একটা এটা হলো গ্রাফের মতন, তাই না? গ্রাফ এইরকম ভাবে গ্রাফটা চলতে থাকে এরকম ভাবে, তারপর হঠাৎ করে যদি কেউ মারা যায় তখন কিন্তু সেটা পুরো স্থির হয়ে যায়। তোমরা এটা টিভিতেও দেখেছো, এই ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ঠিক আছে, এটা হলো হার্টের যে এই ওয়েভ বা ইম্পালস তৈরি করা, সেটার যে গ্রাফটা ধরা হয় সেটা ইসিজি। আবার আরেকটা জিনিসও থাকে ইইজি। ইসিজি আর ইইজির সাথে কখনো গোলাবে না। ইইজিটা হলো ইলেকট্রো এনকেফেলোগ্রাম, সেটা হলো ব্রেনের। ঠিক আছে, আর ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম, কার্ডিও কথাটাই হলো হার্টের ক্ষেত্রে। ওকে, এবার পরীক্ষায় আরো কয়েক ধরনের প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন? যেমন আমাদের দেহের সব থেকে বিজিয়েস্ট অর্গ্যান কে? বিজিয়েস্ট অর্গ্যান হলো, মনে রেখো, হার্ট। কেননা হার্ট এমন একটা, যে তুমি আজকে ঘুমিয়ে গেলেও হার্ট কিন্তু নিজের মতন কাজ করবে। ওকে, এইবার আর একটা প্রশ্ন, সেটা হলো হাইপার টেনশন কাকে বলে? হাইপার টেনশন কোন কন্ডিশনকে বলে? দেখো, হাইপার টেনশন নাম শুনে মনে হচ্ছে যে ও আচ্ছা খুব টেনশন করছে, এরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, সেটা হলো, আমরা এর আগের দিন দেখেছিলাম না, 120/80 মিলিমিটার এইচজি, এটা হলো আমাদের নর্মাল যে ব্লাড প্রেশার। নর্মাল আমাদের ব্লাড প্রেশার 120/80 মিলিমিটার এইচজি। এর থেকে বেশি ব্লাড প্রেশার হলে তাকে হাইপার টেনশন বলে। তাহলে অ্যাবভ দিস লেভেল, যদি ইফ দ্য ব্লাড প্রেশার ইজ অ্যাবভ দিস লেভেল, এই লেভেলের ওপরে হয়, তাহলে হাইপার টেনশন। আর হাইপোটেনশনটা হলো যদি এর নিচে হয়, বিলো দিস লেভেল, যদি এর নিচে হয়। ওকে, তারপর আর্টেরিওস্ক্লেরোসিস। এই নোটগুলো কেন তোমাদের দিতে পারছি না জানো তো? এই যে সমস্ত নোটগুলো আমার কাছে ইংলিশে আছে, আর আমি তোমাদের বেঙ্গলিতেই নোটস দিচ্ছি। তাও যদি আমি কিছু নোটস তোমাদের ইংলিশে দিই, তাহলেই তোমাদের কমপ্লেন চলে আসে যে ইংলিশে আমি নোটস দিচ্ছি। সেই কারণে আমার কাছে এবার ইংলিশে নোটস আছে। এখন দেখো, আর্টেরিওস্ক্লেরোসিস, এই নোটটাকে যদি এখন বেঙ্গলিতে টাইপ করতে হয় বাংলা ওয়ার্ডে, তাহলে এমনিতেই টাইম বেশি লাগে, আরো বেশি টাইম লাগবে। তো সেজন্য আমার কিছু করার নেই, তাই ক্লাসেই লেখাচ্ছি। তোমরা যারা মনে করবে ইম্পর্টেন্ট জিনিস, তাহলে তারা নিজেরা লিখে নেবে। এবার দেখো, এই আর্টেরিওস্ক্লেরোসিস, এই যে রোগটাতে কি হয়, রোগটাতে যে ধমনী বা আর্টারিজ গুলো সেগুলো তোমার কম হতে থাকে, এবং সেগুলো খুব শক্ত হয়ে যায়। হার্ডেনিং অফ আর্টারিজ। ঠিক আছে, হার্ডেনিং অফ আর্টারিজ।
কিন্তু পরীক্ষায় প্রশ্নটা এইভাবে দেবে যে আর্টেরিওস্ক্লেরোসিস কোন অর্গানের সঙ্গে যুক্ত, এই রোগটা কোন অর্গানের সঙ্গে যুক্ত, তখন তোমাদের অপশনে হার্ট বা সার্কুলেটরি সিস্টেম এগুলো তোমাদের টিক করতে হবে। ঠিক আছে। আর একটা আছে করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ বা এই নামটা বেশি আসে, লাস্ট আমি দেখলাম বিহারের পিএসসি তে এই প্রশ্নটা অনেক বেশি এসেছে। ইনফ্যাক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিএসসি তেও প্রশ্নটা চলে এসেছে। সেটা হলো অ্যাস্থেরোস্ক্লেরোসিস। অ্যাস্থেরোস্ক্লেরোসিস। হুম। অ্যাস্থেরোস্ক্লেরোসিস এই রোগটাও হার্টের হয়, যাদের বিশেষ করে খুব কোলেস্টেরল বেড়ে যায়, যারা খুব ফ্যাট জাতীয় খাবার খায় দিনের পর দিন, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি এই রোগটা বেশি দেখা যায়। হার্টের ওপর তখন তাদের কিন্তু ফ্যাট জাতীয় দ্রব্যের একটা আস্তরণ পড়ে যায় এবং হার্টে তখন ওই অক্সিজেন, নিউট্রিয়েন্টস এগুলো সঠিক মানে ঠিকভাবে পৌঁছতে পারে না। তো সেটা সাপ্লাই কিন্তু কমতে থাকে, সেটাকে বলা হয় অ্যাস্থেরোস্ক্লেরোসিস। তাহলে চারটে জিনিস মনে রাখবে: হাইপারটেনশন, হাইপোটেনশন, আর্টেরিওস্ক্লেরোসিস আর অ্যাস্থেরোস্ক্লেরোসিস। এই প্রত্যেকটা কিন্তু আমাদের হার্টের ডিজিজের মধ্যে পড়ে। ঠিক আছে। তারপর আর একটা জিনিস, সেটা না বললেই নয়, একটা হয় হার্ট অ্যাটাক, একটা হয় হার্ট অ্যাটাক, একটা হয় কার্ডিয়াক অ্যারেস্ট, শুনেছো তোমরা। তারপর শুনেছো তোমরা হার্ট ব্লক। এই প্রত্যেকটার ব্যাপারটা কি? দেখো, হার্ট অ্যাটাক হলো হঠাৎ করে যদি তোমার করোনারিতে ব্লাড সাপ্লাই যদি পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়, সাডেন সময়ের জন্য, জাস্ট 2 সেকেন্ডের জন্য হঠাৎ করে যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন সেটা হার্ট অ্যাটাক বলে। ঠিক আছে। তারপরে হলো যখন বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট এটাও পরীক্ষায় একবার চলে এসেছে। যদি হার্ট কোনো কারণে হার্ট বিট করা বন্ধ করে দেয়, কিছু সময়ের জন্য হার্ট যদি বিট করা বন্ধ করে দেয়, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া। তারপরে হার্ট ব্লক। ঠিক আছে। হার্ট যখন বিট করে এবং আমরা দেখলাম যে কি হচ্ছে, একটা আর্টারি থেকে আর্টারি, তারপর সেখান থেকে ভেন্ট্রিকল, সেইভাবে কিন্তু একটার থেকে একটা রক্তটা পাস হচ্ছে। তো হঠাৎ করে যদি হার্ট বিট ভেন্ট্রিকলসে প্রপারলি পাস না করতে পারে, ঠিক আছে, হার্ট বিট ডাজ নট পাস properly, does not pass to ventricles properly, সেটা হয়ে যায় হার্ট ব্লক। ঠিক আছে। হার্ট ব্লক বা হার্ট ব্লকেজ দুটোই বলতে পারে। আর একটা পরীক্ষায় প্রশ্ন WBCS মেন্সে এসেছিল, সেটা হলো অ্যানজিনা পেক্টোরিস। প্রশ্নটা স্টেটমেন্ট বেসিসে ছিল যে নিচের স্টেটমেন্টের মধ্যে কোনটা হার্ট রিলেটেড সঠিক তথ্য বা সঠিক তথ্য নয়, এরকম ভাবে প্রশ্নটা ছিল, কারণ মেন্সের প্রশ্ন ছিল, বুঝতেই পারছো। তো তো সেখানে এটা ছিল অ্যানজিনা পেক্টোরিস। এটা কি? দেখো, মনে রাখবে, হার্ট মাসেলসে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার জন্য, হঠাৎ করে অনেক কমে যাওয়ার জন্য হার্টে পেইন শুরু হয়। সেই যে পেইনটাকে সাইন্টিফিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা অ্যানজিনা পেক্টোরিস বলে থাকি। ঠিক। এইবার আমি যাব আমাদের, আমার মনে হয় হার্ট রিলেটেড আর কোনো কিছু বাকি নেই। ঠিক আছে? আমরা এবার যাব রেচনে।
তবে আজকে হয়তো দেখছি, আমি লিখে দিয়েছি সব, আর দেওয়ার দরকার নেই, সব লিখে দিয়েছি আমি তোমাদের এক্ষুনি ক্লাস শেষে দিয়ে দেব। আর এরকম কিছু না, মানে কি বলতো, জাস্ট এই পয়েন্ট গুলো পড়লেই হবে, পয়েন্ট গুলো মাথায় রাখলেই হবে, তোমরা লিখে নেবে, অসুবিধা নেই তো, কয়েকটা জিনিস। আচ্ছা, আজকে আমরা এবার পড়বো রেচন চ্যাপ্টার। হ্যাঁ, বলো। আচ্ছা, ওকে। তবে আজকে প্রাণী রেচনটা হয়তো হবে না। আর এটা কোশ্চেন বাদ দিচ্ছি কি হার্টের? ওহো, সরি সরি, আমি হার্টের থেকে আর একটা প্রশ্ন বাদ দিয়ে ফেলেছি। হ্যাঁ, সেটা হলো পরীক্ষায় আসা প্রশ্ন, ফার্স্ট হার্ট ট্রান্সপ্ল্যান্ট কবে হয়েছিল? কেউ বলতে পারবে? এগুলো আসলে তোমাদের বোঝানোর কিছু নেই, কিন্তু কি জানো তো, মানে আমি দেখেছি টিচারদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে তো প্রশ্ন পড়ায় না, জাস্ট পড়াতে হয়, পড়িয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার। সেই জন্য তোমাদের উদ্দেশ্য হলো এই ইনফরমেশন গুলোকে প্রোভাইড করা। তো পরীক্ষায় এগুলো আসে। ফার্স্ট হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 1967-এ। এবং কার ওপর হয়েছিল? লুইস ওয়াশ কানসেকে। ঠিক আছে? তোমার কে করেছিল? বাই প্রফেসর ক্রিস্টিয়ান নিথিং বার্নান্ড। বাই প্রফেসর ক্রিস্টিয়ান নিথিং বার্নান্ড। সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা হয়েছিল সেটা হলো সাউথ আফ্রিকা। ওকে। আর ইন্ডিয়াতে ফার্স্ট হার্টের ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 1994-এ। ডক্টর পি ভেনুগোপাল দিল্লিতে এই হার্ট ট্রান্সপ্ল্যান্ট করেছিলেন সাকসেসফুল। ওকে, এই দুটো জিনিস একটু মাথায় রেখে দিও। ওকে, বেশ। এবার আমরা রেচনে যাচ্ছি। দেখো, রেচন বা এক্সক্রিটরি সিস্টেম এই ব্যাপারটা কি? একদম প্রথমেই লেখা আছে যে জৈবিক প্রক্রিয়ায় জীবের দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থ দেহকোষে অদ্রাব্য কেলাস বা কোলয়েড রূপে সাময়িকভাবে সঞ্চিত থাকে। ঠিক আছে? কারণ উদ্ভিদের ক্ষেত্রে সেটা সাময়িকভাবে সঞ্চিত থাকে আর জীবদেহ থেকে নির্গত হয়ে যায়, এবং সেটা কিন্তু সলিড ফর্মে হোক, লিকুইড ফর্মে হোক বা গ্যাসিয়াস ফর্মে হোক, তিনটে ফর্মেই হতে পারে, কিন্তু সেটা এক্সক্রিট করে যায়, জীবদেহ থেকে নির্গত হয়ে যায়, ফলে জীবদেহ স্বাভাবিক এবং সুস্থ থাকতে পারে, তাকে রেচন বলে। তাহলে কি আমাদের যে মেটাবলিক প্রসেস চলছে পুরো বডিতে, সেটার সময় সেই যখন প্রসিডিওর গুলো চলছে, তখন কিছু বিপাকজাত দূষিত পদার্থ সেগুলো দেহ কোষ থেকে আমাদের শরীর থেকে নির্গত হয়ে যায়। এই পদ্ধতিটা, এই তন্ত্রে, মানে এই পুরো প্রসিডিওরে যারা সাহায্য করে, তাকে মিলিয়েই আমরা রেচন তন্ত্র বলে থাকি। ঠিক আছে? তাহলে আমরা পড়বো। তবে এই যে ওয়েস্ট ম্যাটেরিয়াল বা ওয়েস্ট ম্যাটেরিয়াল, ওয়েস্টের বাংলাটা কি? এই, যাই হোক, এই ওয়েস্ট ম্যাটেরিয়াল বা যেগুলো আর কি বজ্র পদার্থ বলা যেতে পারে, এটা কিন্তু দু রকমের হয়। ঠিক আছে? একটা হয় যেটা নন নাইট্রোজেনিয়াস, অর্থাৎ সেখানে কোনো রকম নাইট্রোজেন নেই। আর একটা হয় নাইট্রোজেনিয়াস, অর্থাৎ সেখানে নাইট্রোজেন আছে। এবার নন নাইট্রোজেনিয়াস এর মধ্যে, এই যে আমরা ঠিক আগেরটাতেই দেখে আসলাম, হার্টে পড়লাম যে অক্সিজেন আমরা গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করছি। তার মানে এই কার্বন ডাই অক্সাইডও কিন্তু একটা রেচন পদার্থের মধ্যে পড়ে।
কিন্তু এইটাতে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইডে কিন্তু কোনো রকম নাইট্রোজেন, কোনো রকম এন নেই, কোনো রকম নাইট্রোজেন নেই। তার মানে আমি বুঝতে পারছি সেটা কিন্তু নন নাইট্রোজেনিয়াস এর মধ্যে পড়ে। আবার তোমার এই যে কেউ মনে করো অনেক ঘামছে, ঘাম মানে তার থেকে জলীয় বাষ্প তার শরীর থেকে, তাকে বলা হয় যে ও বাবা ডিহাইড্রেশন হয়ে যাবে, জল খাও বেশি করে। তার মানে তার শরীর থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, H2O বেরোচ্ছে। তাহলে সেই H2O তে কি কোনো N আছে, নাইট্রোজেন আছে? নেই। তার মানে সেটাও কিন্তু নন নাইট্রোজেনিয়াস এর মধ্যে পড়ে। তারপর মনে করো যখন সে ঘেমে যাচ্ছে, তারপর সেখানে মনে করো দেখবে ঘাম অনেক সময় কি হয়, একটু সল্টি সল্টি হয়। তার মানে আমাদের শরীর থেকে লবণ, মিনারেলস, সল্ট এগুলো বেরোচ্ছে। এগুলো কিন্তু সব নন নাইট্রোজেনিয়াস এর মধ্যে পড়ে। ঠিক আছে? কিন্তু নাইট্রোজেনিয়াস এর মধ্যে কি কি পড়ে? যেমন অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, এগুলো সমস্তই কিন্তু নাইট্রোজেনিয়াস সাবস্টেন্সের মধ্যে পড়ে। ওকে? এটা বলার আগে আমি একটুখানি আমি বলে দিচ্ছি। তাহলে নাইট্রোজেন যুক্ত, এখানে এটা এটা যেটা বলেছে এখানে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। ঠিক আছে? আমি কিন্তু এখনো উদ্ভিদে ঢুকিনি। আমি এখনো জেনারেলি শুধু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের কথা বলছি। এবং সেখানে আমি তোমাদের তিনটে এক্সাম্পল দিলাম, একটা অ্যামোনিয়া, একটা ইউরিক অ্যাসিড, আর একটা হলো ইউরিয়া। ওকে? তাহলে এখানে কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। একটা হলো অ্যামোনোটেলিক অ্যানিমালস। অ্যামোনোটেলিক অ্যানিমালস কাদেরকে বলা হয়? খুব ইজি। যারা, যে সমস্ত অ্যানিমালসরা নির্গত করছে, এক্সক্রিট করছে নাইট্রোজেন ইন দ্য ফর্ম অফ অ্যামোনিয়া, মানে তাদের শরীর থেকে রেচন পদার্থ যেটা বেরোচ্ছে সেটা হলো অ্যামোনিয়ার ফর্মে, সেগুলোকেই বলবো অ্যামোনোটেলিক। যেমন, যেমন অ্যামিবা, হাইড্রা, প্রন, চিংড়ি, পিলা, যেগুলো একদম স্বাদু জলের মাছ, ফ্রেশ ওয়াটার ফিশেস। তারপর বনি ফিশেস বলতে যে সমস্ত মানে বোন আছে আর কি, মানে যে সমস্ত মাছে বোনস আছে। তারপর ব্যাঙাচি, ট্যাডপোল, এরা কিন্তু এক্সক্রিটারি সাবস্টেন্স হিসেবে, এদের শরীরের এক্সক্রিটারি সাবস্টেন্স হলো অ্যামোনিয়া। ক্লিয়ার? এইবার আমরা দেখব ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড কারা কারা এক্সক্রিট করছে? সেটা হলো ইউরিকোটেলিক, ইউরিকোটেলিক অ্যানিমালস। এটা হলো রেপটাইলস, সরীসৃপ, সাপ, তারপর ওই বলো ওই নামটা কি জানো, ক্রোকোডাইল, বার্ডস। পরীক্ষার কিন্তু প্রশ্ন প্রচুর বার এসেছে যে বার্ডসের দেহের রেচন পদার্থের নাম কি? তোমার ইউরিক অ্যাসিড। ঠিক আছে? আর একটা যেটা সেটা হলো ইউরিওটেলিক, ইউরিওটেলিক। নামেই বুঝতে পারছো এদের শরীরে রেচন পদার্থ ইউরিয়া। এবং তার মানে কি, ইউরিয়ার উদাহরণ আমাদের আমরা কি দেখতে পাবো? আমাদের শরীর, ম্যামালস, স্তন্যপায়ী প্রাণীদের। তারপর ব্যাং, ফ্রক্স। আগেরটা আমি অ্যামোনোটেলিক করলাম যখন সেটা ট্যাডপোল মানে ব্যাঙাচি অবস্থায় আছে, কিন্তু সেই ব্যাঙাচি যখন পরিপূর্ণ অবস্থায় ব্যাং হয়ে যাচ্ছে তখন কিন্তু তার আবার ইউরিওটেলিক, সে আম, তখন কিন্তু সে আবার ইউরিয়া নির্গত করছে। ওকে? এবার আমি চলে গেলাম আমাদের এখানে। দেখো উদ্ভিদের রেচনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বলেছে যে উদ্ভিদের রেচন পদার্থ প্রাণীদের তুলনায় কম জটিল এবং কম ক্ষতিকারক। হুম। বৃক্ষীয় ক্রিয়ার হার কম হওয়ায় রেচন পদার্থ কম হয়। এই সমস্ত জিনিসগুলো কেলাস বা ফোলয়েড হিসেবে সঞ্চিত থাকে।
উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ বা তন্ত্র না থাকায় প্রাণীদের মতো উদ্ভিদেরা কিন্তু রেচন পদার্থ দেহ থেকে নির্গত করতে পারে না। ডেফিনেটলি ওদের কোনো রেচন অঙ্গ বা তন্ত্র নেই। তাহলে উদ্ভিদরা কি কি ভাবে এই রেচন পদার্থ ত্যাগ করে? দেখো, পত্রমোচন। আমরা জানি একটা নির্দিষ্ট ঋতুতে কিন্তু তারা গাছের সমস্ত পাতা কিন্তু ঝরে যায়, আবার নতুন পাতা গজায়। তাহলে সেগুলোকে পর্ণমোচী উদ্ভিদ বলা হয়। যেমন শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ এগুলো বছরের নির্দিষ্ট ঋতুতে পত্র মোচন করে এবং রেচন পদার্থ ত্যাগ করে। তারপর বাকল মোচন। বাকল বলতে গাছের যে ছাল সেটা। তাহলে অর্জুন, পেয়ারা এগুলো কিন্তু বাকল বা ছাল মোচন করে। তারপর ফল মোচন। ফল কি কি ফল, কোন কোন ফলে দেখো, এই যে লেবু, তেঁতুল, আপেল এগুলোতে বিভিন্ন জৈব অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এই সমস্ত হিসেবে সঞ্চিত থাকে। এগুলো আমরা কিন্তু দেখলাম। এবার রেচন পদার্থ দেখবো, রেচন পদার্থটা দেখবো। ফার্স্টে দেখছি নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন বিহীন গাছের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো, গদ বা গা প্রাকৃতিক ভাবে কোনো আঘাতের ফলে গদ উদ্ভিদের কাণ্ড ও শাখার বাকল থেকে নিঃসৃত হয়। একদম সাথে সাথে কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট এই এক্সাম্পল গুলো। সজনা, আমড়া, শিরীষ, দিওল, বাবলা, শিমুল এদের গাছ বা বাকল থেকে গদ নিঃসৃত হয়। আর অর্থকরী গুরুত্ব, এর ইকোনমিক্যাল বেনিফিটস কি আছে আমরা জানি। এগুলো বিভিন্ন শিল্পে, বিশেষ করে কাষ্ঠ শিল্পে, আঠা হিসেবে, বই বাঁধাই শিল্পে ব্যবহার হয়। জুতো তৈরিতে, মেরামতিতে গদ আঠা হিসেবে ব্যবহার হয়। তারপর কর্পূর, পায়েস, মিষ্টান্ন ইত্যাদি প্রস্তুতিতেও গদ ব্যবহৃত হয়। ঠিক আছে? তারপর দেখছি রজন। রজন জিনিসটা কি? একটা ঈষৎ হলুদ রঙের অদ্রবণীয় এক ধরনের জটিল বজ্র। রজন 3 রকমের। এই যে চাঁচগালা এইরকম রজনের উদাহরণ। কঠিন রজনের মধ্যে চাঁচগালা। তোমরা দেখবে, আমি যেহেতু পোস্টাল ডিপার্টমেন্টে আছি, তোমাদেরকে বলেছিলাম যে সর্টিং ইন্সপেক্টর, এবং সেখানে আমরা যখন কাজ করি তখন কিছু কিছু জিনিস থাকে যেগুলো ভীষণ ভাইটাল রকমের, তোমার ওই কি বলো, আর্টিকেল, ভাইটাল রকমের আর্টিকেল থাকে। তখন সেটার ওপর একটা গালা দিয়ে সিল করা থাকে, লাল রঙের একটা শক্ত গালা দিয়ে সিল করা থাকে। তার মানে ওটা ভেদ করে তুমি কিন্তু জিনিসটা ছিঁড়তে পারবে না। ওটা যদি তোমাকে, মানে জিনিসটা যদি ছিঁড়তে হয় তোমাকে একদম ওটা ভেঙে তবে ছিঁড়তে হবে। ঠিক আছে? তো আহ সেই রকম চাচ গালার কথা বলছে। আর এই রকম রজন অ্যালকোহলে দ্রবণীয়। ঠিক আছে? অলীয় রজন, একটা হলো কঠিন রজন আর একটা দেখো অলীয় রজন, তরল রজন, টারপেন্টাইন এইরকম রজনের উদাহরণ। তোমরা কাঠের দোকানে দেখবে কাঠের মিস্ত্রিরা কিন্তু এই টারপেন্টাইল তেল দিয়ে পুরো লাস্টে কাঠের ওপর পালিশ করে, তাই না? সেইটাই কিন্তু লিকুইড রজনের মধ্যে পড়ে। ওকে। তারপর গদ রজন। এই রকম রজন গদের সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, অর্ধ তরল এবং আঠালো। ধুনা, হিং ইত্যাদি গদ রজনের উদাহরণ। তোমরা বাড়িতে যারা ধুনো দিয়েছো দেখেছো ধুনো কিরকম হয়? ধুনো পুরো একটা, কিন্তু পুরো কি বলবো, একটা পুরো বান্ডিল হয়। তারপর সেটাকে গুঁড়ো করে আমরা ওই ছোবড়ার মধ্যে, ছোবড়াটাকে গরম করে একটু ধুনোর গুঁড়ো দিয়ে দিই, তাই না? যারা জানো, যারা দিয়েছো তারা হয়তো জানবে। আমাদের আমাদের বাড়িতে এটা খুব দেওয়া হয়, কারণ এই ধুনোর গন্ধটাও আমার ভীষণ ফেভারিট। একদম পুরো পুজোর সময় পুজো মণ্ডপের যেমন একটা ফ্রেগনেন্স থাকে, যেমন একটা সেন্ট থাকে, সেইটা একদম মনে চলে আসে। তো ওই যে ধুনো, ধুনোটাও কিন্তু আর কিচ্ছু না, সেটাও কিন্তু এই গদের সঙ্গে মিশ্রিতই, অর্ধ তরল এবং আঠালো। সেটা হলো গদ রজন। হুম। তাহলে পরীক্ষায় কিন্তু একদম এরকম দিয়ে দিতে পারে, যে মনে করো টারপেন্টাইন, চাচগালা, ধুনা, আর একটা কিছু দিয়ে দিল, বললো যে এগুলোর মধ্যে অড ওয়ান আউট, অড ওয়ান আউট যেটা একটু বেজোর সেটাকে বাদ দাও। বা মনে করো এগুলোর মধ্যে কোনটা উদ্ভিদের রেচন পদার্থ নয়। এইভাবে জিনিসগুলো দেয়। ঠিক আছে? তাহলে রজন সাধারণত পাইন গাছের কাণ্ড, শাখা প্রশাখা, পাতার রজন নালীতে থাকে।
প্রাকৃতিক ভাবে কোনো আঘাতের ফলে রজন উদ্ভিদের অঙ্গ থেকে নিঃসৃত হয়, শাল গাছের বাকলে ধুনো থাকে, হিং পাওয়া যায় আর শাল গাছের ছালে। এগুলো অর্থকরী গুরুত্ব আছে, এই যে ধুনা পূজা পার্বণে ব্যবহৃত হয়। তরুক্ষীর ব্যাপারটাও তোমাদের একটু পড়তে হবে। দেখো কোথা থেকে, হিভিয়া ব্রাসিলিয়েন্সিস নামে প্যারা রবার গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রাবার প্রস্তুত হয়। বাণিজ্যিক রাবার মানে যেখান থেকে টায়ার, গাড়ির টায়ার, টিউব, ইরেজার, এগুলো এগুলো ভীষণ একটা হিউজ ইন্ডাস্ট্রির জিনিস, বুঝতেই পারছো। এগুলো দিয়ে ইন্ডাস্ট্রিতে তারপর মাল সরবরাহ করা হয়। ওকে, এগুলো পড়লে, এগুলো পড়ে নেবে তোমরা, তারপর দেখবে আশা করি কোনো অসুবিধা হবে না, একদম ইজি করে ফেলবে। তারপর দেখো এখানে আমরা বিভিন্ন উপকারের উৎস এবং অর্থকরী গুরুত্ব। রেশারপিন কোথা থেকে পাওয়া যায়? সর্পকাণ্ডা গাছের ছাল থেকে, উচ্চ রক্তচাপ কমায়। ক্যাফিন কফি গাছের বীজ থেকে, ব্যথা বেদনা উপশমকারী ওষুধ, ঠিক আছে, ব্যথা বেদনা উপশমকারী। তারপর নিকোটিন, নিকোটিন হলো তামাক গাছের পাতা, তামাক গাছের পাতা থেকে উচ্চ রক্তচাপ কমানো হয়। মরফিন আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে। তারপর ডাটুরিন ধুতরা গাছের, কুইনাইন সিনকোনা গাছের বাকল এবং ম্যালেরিয়া রোগের প্রতিষেধক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তারপর স্ট্রিকনিন নাক্স ভূমিকা বা কুচলা গাছের বীজ, পেটের যন্ত্রণা হলে সেই ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটুকু এতটুকু ভালো করে পড়ে নেবে। জানি বোঝানোর কিছু খুব একটা নেই, কিন্তু এই ইনফরমেশন গুলো কিন্তু ভীষণ কনফিউজিং, এগুলো কিন্তু পড়তে হবে। তারপরে কিন্তু তবে গিয়ে প্রশ্নগুলো খুব নির্দ্বিধায় অ্যান্সার করা যায়। কালকে আমরা প্রাণীর রেচন পড়বো। আগে সবার আগে এই যে একটা ছক দেওয়া আছে, এই ছকটা, এবং সাথে আমি কিছু লিখিয়েও দেব, কারণ পরে আরো অনেক কিছু আমি অ্যাড করেছিলাম। আর তোমরা এটাও জানো যে দেখো মাত্র 84 পেজেসের এই পিডিএফ এ ডেফিনেটলি সমস্ত ইনফরমেশন দেওয়া সম্ভব হয়নি। তো কিছু আমি লিখিয়েও দেব, কিছু প্রাণীর নাম এবং সাথে তাদের রেচন অঙ্গের নাম, এবং তারপরে ছবি এঁকে একদম আলাদা ভাবে আমি পুরো বুঝিয়ে দেব এই যে কাজটা কিভাবে করছে। ভীষণ ইন্টারেস্টিং, একবার এই জিনিসটা বুঝে যাবে। আর এই এত জাক্সটা মেডুলারি নেফ্রন, হেনলি লুপ কোনটা কি, গ্লোমেরুলাস কোথায় কি, এত কনফিউজিং একদম লাগবে না, খুব ইজি লাগবে। একদম হার্ড যেমন ইজি করে দিয়ে বুঝিয়েছিলাম, একদম দেখবে এইটাও ততটাই ইজি লাগবে। ঠিক আছে, এইটুকুতে বলো, কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কালকেই আমাদের আবার সকালবেলা ক্লাস আছে। ওকে অমিত, কালকে আবার দেখা হবে। তো ওই জন্য আমি অল্পই পড়ালাম। একবার প্লিজ প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু একবার রিভাইজ অবশ্যই করে নেবে।